দীর্ঘদিন ধরে কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অপরদিকে গতকাল আমরা দেখতে পেলাম আদালত থেকে স্থিতাবস্থা জারি হয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দর্শক, হাইকোর্টের আংশিক রায় প্রকাশ হয়েছে এবং যে রায় বলা হয়েছে সরকার চাইলেই কোটা পরিবর্তন করতে পারবে এবং কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে নেওয়ার সেই সুযোগটিও কিন্তু হাইকোর্টের আজকের যে আংশিক রায় প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা আসলে এখনো এই কোটার সংস্কারের দাবিতে আন্দোলন করবেন কি না, আদালতের রায় তারা মেনে নেবেন কিনা, সেই সবকিছু মিলিয়ে আসলে আজকে আমরা আলোচনা করতে চাই। আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। কোটা আন্দোলন ও আদালতের স্থিতাবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা, এবং আছেন জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট শামসুল হক রেজা, আপনাকে একটু শুরু করতে চাই। শিক্ষার্থীরা রাজপথে আছেন এবং তারা আজকেও আমরা দেখেছি আন্দোলন করছেন, যদিও গতকাল থেকেই আমরা জানতে পারি যে আদালতের স্থিতাবস্থা জারি হয়েছে, অর্থাৎ 2018 থেকে আসলে যেই ধরনের আদেশ জারি ছিল সেটি আসলে এখনো আছে। এরপরেও আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেটি কতখানি যৌক্তিক? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা। আসলে ছাত্র আন্দোলনের বর্তমান যে স্তরটা, মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগ গতকাল একটা জাজমেন্ট দিয়েছে এবং তাতে কিন্তু বিগত বেশ কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল সেটাকে কিন্তু এখন মোটামুটি স্ট্যাচ করে এখন কিন্তু পূর্বে সরকারি আদেশটাই বহাল আছে। তার মধ্যেও ধরেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে, পরস্পরের মধ্যে যে দূরত্বটা হয়েছে সেই জন্য পরস্পরের মধ্যে মানুষের সন্দেহ অবস্থান থেকেই আজকে এই অবস্থা। এখন মনে করেন সরকার এই বিষয়ে যে হাইকোর্টের রায়ও আমি এখানে যদিও আমি দেখি নাই প্রকাশিত হয়েছে, সেখানে সংস্কারের বর্তমান সময়ে যে বিষয়টা সরকার ইচ্ছে করলে এই বিষয় নিয়ে সংস্কার করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু কোটা পদ্ধতি আছে এবং বাংলাদেশেও দীর্ঘদিন এই কোটা পদ্ধতি ছিল বিভিন্ন কারণে, মুক্তিযুদ্ধ, তারপর জেলা, নারী, তারপর মানে আপনার বিশেষ যারা বা প্রতিবন্ধী, এরকম কিন্তু যারা অনগ্রসর জাতি এরা থাকতেই পারে। কিন্তু এইটার অবস্থানটা কোনটা কোন রেশিও হবে বিষয়টা সেখানে। তা আমি মনে করি যেহেতু ধরেন ছাত্ররা বা তারা আন্দোলন, তারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া তারাও সন্দেহের মধ্যে থাকাচ্ছে যে সম্ভবত আবার কোনো গভর্নমেন্ট আবার কিছু একটা করে, সেই কারণে তারা হয়তো আন্দোলন করছে। হয়তো অনেকে বুঝে করে না বুঝে করে, কিন্তু এই আন্দোলনের প্রতি কোনো আমি মানে নেগেটিভ কোনো কথা বলছি না। আমি বলছি যে এই বিষয়ে আমার প্রস্তাব হচ্ছে সরকার এই বিষয়ে অনতিবিলম্বে একটি কমিশন গঠন করে এবং সেখানে স্টেক হোল্ডার, অর্থাৎ এই সম্পর্কিত যারা জড়িত এই কোটা বা মুক্তিযুদ্ধ পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধি বা বিভিন্ন স্থান থেকে স্টেক হোল্ডারদের নিয়ে একটা ব্যাপক আলোচনা করে একটা জাতীয় কমিটি গঠন করে এই বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং এইটা সিদ্ধান্ত গ্রহণ করা যদি সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে এবং এই উদ্যোগ যদি প্রকাশিত হয় এবং ছাত্রদের কাছে অনুরোধ করে, আমার মনে হয় যে একটা অর্থাৎ আমাদের পরস্পরের বিশ্বের আপনি ছাত্রদেরকে অনুরোধের কথা বলছিলেন। গতকালকে আমরা দেখলাম এর আগে অ্যাটর্নি জেনারেল তিনি আসলে বারবার বলেছেন ছাত্রদেরকে ধৈর্য ধরবার কথা, বিশেষ করে পুরো বিষয়টি যেহেতু আসলে আদালতের এক ধরনের রায়ের সাপেক্ষে আমরা বিবেচনা করছি, সেখানে আসলে আদালতের রায়কেও গুরুত্ব দেওয়ার একটি ব্যাপার আছে। কিন্তু আমি তার কথা বলছি না, আমি বলছি যে দেশের একটি নির্বাচিত সরকার আছে, সেই সরকারের পক্ষ থেকেই এটা করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের কথা তো অনেকে বিশ্বাস করতে চাইবে না, সে মনে করে সরকারের প্রতিনিধি বা কোনো বিশেষ দল বা ছাত্রলীগ বা অন্য, তখন এই পরস্পরের সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে। আজকে যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগ যে তাতে কিন্তু ওই কোটা পদ্ধতি বাতিলের অবস্থানই আছে। এখন সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এই কোটা সংস্কারে করে কোন কার কি পজিশন থাকবে এটা করতে পারে। এই বিষয়ে জাতীয়ভাবে একটা কমিটি গঠন করে, সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা কমিটি গঠন করে, সেখানে যে অনুরোধ সরকার, আমার মনে হয় যে ব্যাপারে ছাত্ররা হয়তো এই দ্বারা ছাত্ররা মেনে নিতে পারে, এটা আমার পার্সোনাল বিশ্বাস। ছাত্ররা আসলে মেনে নেবেন কিনা সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়। হাইকোর্টের যে আংশিক রায় কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সরকার চাইলে আসলে এবারে পরিবর্তন করতে পারেন কোটা পদ্ধতি, কোটা যদি পূরণ না হয় সেখানে কিন্তু মেধা তালিকা থেকে নিয়ে আসার সুযোগ আছে। তার মানে কি আজকে আসলে আমরা যে উদ্বুদ্ধ পরিস্থিতি দেখছি, শাহবাগে আসলে উত্তাল, আপনিও নিজেও জানেন, শাহবাগের সমস্ত আন্দোলনকারীরা জড়ো হয়েছেন, পুলিশের সাথে একদম ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র আমরা দেখলাম। এই সব কিছু থেকে কি আসলে এখন আমরা বেরিয়ে আসার সুযোগ হচ্ছে কিনা? ধন্যবাদ। আজকে দেশ টিভির সামনে দেশ বিদেশে যারা শুনছেন, উপস্থিত কলাকুশলীবৃন্দ, বিজ্ঞ আলোচক, সহ আলোচক, উপস্থাপিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন নিজে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো আমার একটা ফিলিংস মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, দেশের প্রতি আলাদাভাবেই আছে। পাশাপাশি আমি নিজে একজন ছাত্রনেতাও বটে, ছিলাম এক সাবেক ছাত্রনেতা। স্বাভাবিক কারণে ছাত্রদের প্রতি আমি এখন তাদের অভিভাবকের কাতারে।
একটা দুর্বলতা আমার কাজ করে। ছাত্রদের ভবিষ্যৎ, আমি যেমন আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, তেমনি অন্য ছাত্রের বেলায়ও আমি এটা চিন্তা করব। কোটা যখন সৃষ্টি করা হয়েছিল তখন কিন্তু এরকম একটা নির্দেশনা ছিল। বঙ্গবন্ধু যখন এই কোটার বিষয়টাকে আনলেন, 30% কোটার বিষয়টা আনলেন, তখন কোটায় যদি মুক্তিযোদ্ধাদের সন্তানদের না পাওয়া যায়, সাধারণ কোটা থেকে, সাধারণ আবেদনকারীদের থেকে কোটায় নিয়ে আসবে। এখন খেয়াল করতে হবে প্রথমত কোটাটা কখন কার্যকর হয়। কোটাটা কিন্তু একটা অ্যাভারেজ সকল ছাত্ররাই পরীক্ষা দেয়। আপনার বিসিএসে প্রিলিমিনারি, তারপরে অন্যান্য পর্ব, রিটেন, ভাইবা, 3টা পর্ব শেষ হওয়ার পরে গিয়ে আপনার কিন্তু লক্ষ লক্ষ লোক পরীক্ষা দেয়। তারপর সেখানে কয়েক হাজার টিকে, 5-6 হাজার টিকে, 5-6 হাজারের মধ্যে থেকে ছেকে আপনার দ্বারা এই কোটায় ভাগ করে নেওয়া হয়। যদিও আজকে প্রশ্নের দুর্নীতির কথা শোনা যাচ্ছে, প্রশ্ন কেনাকাটা কোটায় চলে যাচ্ছে 56%, প্রশ্ন কেনাকাটায় ওই 44% থেকে কতজন টিকে গেল আর কয়জন সাধারণ মেধা থেকে টিকলো, এটাই এখন কোশ্চেনের মধ্যে আসছে। কোটার সাথে এখন ওইটাও চলে আসছে। একই সময় উদুর পিণ্ডু বুদুর গারে একটা কথা চলে আসছে, একই সঙ্গে ওইটার সংশ্লিষ্টতা পাওয়া যায়, চলে আসছে। এখন এই আন্দোলনটা যেটা হচ্ছে, ছাত্ররা একটা ন্যায্য এবং তাদের বর্তমান যে অবস্থা, বিদ্যমান অবস্থায় তারা যে আন্দোলনটা করছে, এটা আসলে তাদের একটা ন্যায্য দাবি। ন্যায্য দাবি কেন বলছি, এই কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% মহিলা, 10% জেলা, এখানে 50% ক্ষুদ্র নিগোষ্ঠী, 5%, আরও 1% আছে প্রতিবন্ধী, 56%। আমার মনে হয় এত পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তানরা এখন আর চাকরির উপযুক্ত নেই, কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানরা ইতিমধ্যে কিন্তু সংস্কারের কিন্তু রায়ও আমরা দেখলাম, সরকার চাইলে এখন সংস্কার করতেই পারেন, এরপরেও আমরা আন্দোলন দেখছি, এরপরেও আসলে জনদুর্ভোগের সৃষ্টিও আমরা হতে দেখছি। কোটা সংস্কারের বিষয়টাকে সরকারকেও ভাবতে হবে, আদালতকেও ভাবতে হবে, ছাত্ররাও মেনে নিতে হবে। এটা আসলে একটা মিনিমাইজ হতে হবে একটা সময় গিয়ে। আমার কাছে মনে হয় যে এটা মিনিমাইজ করাটা খুব জরুরি হয়ে গেছে। আজকে তাদেরকে ঘরে ফেরানোও সরকারের দায়িত্ব। তারা রাষ্ট্রের সম্পদ, তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, আমাদের সন্তান, তারা আমাদের সম্পদ। আদালত যেটা করেছে, বাংলাদেশ সরকার যখন আগেরবার 18 সালে যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনের প্রেক্ষাপটে অনেকটা অভিমান করে এবং আমাদের প্রধানমন্ত্রী কোটা থাকবে না বলে একেবারে কোটা তুলে দিয়ে একটা পরিপত্র জারি করে দিল, হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সেই পরিপত্রকে চ্যালেঞ্জ করে আবার মুক্তিযোদ্ধাদের কয়েকজনের সন্তান দাবিদার, এরকম কয়েকজন, হয়তোবা তারা মুক্তিযোদ্ধার সন্তানই। এখন এটা সরকার করেছে না কে করেছে, কারণ সরকারের কিন্তু একটা অসৎ উদ্দেশ্য সব জায়গায় থাকে। সরকার সব কিছু আদালতে নিয়ে যায়, দেশের নির্বাচন ব্যবস্থাকে যেমন জটিল করে ফেলছে সরকারি দলের অধীনে রাখার জন্য, প্রধানমন্ত্রীর অধীনে রাখার জন্য, হ্যাঁ, আদালতে নিয়ে গিয়ে একেবারে আপনার কী বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে একদম মাটিয়ে দিয়ে ফেলছে। এখন কথায় কথায় আদালত বলে সরকার। আমার কাছেও সন্দেহ হয় যে এই 7টা ছেলে এই ঝুঁকিটা নিল, কার কথায় নিল? তারা গিয়ে মামলা করলো, মামলা করার পরে সরকারের নির্বাহী আদেশটা আবার বাতিল হয়ে গেলো। সরকারের নির্বাহী আদেশটা বাতিল হওয়ার পরে তাহলে কি হলো, ওই কোটা স্থগিত হয়ে গেল। কোটা যখন স্থগিত হয়ে গেল, এই হাইকোর্টের এই রায়টা পরবর্তীতে সরকার আবার আপিল করতে গেল। সরকার যখন আপিল করতে গেল, সরকার কিন্তু এই রায়ের নকলের কপি এখনও পায়নি, সার্টিফাইড কপি পায়নি। না পাওয়ার কারণে সরকার আপিল করতে পারে না। সরকার যেহেতু আপিল করতে পারে না অফিসিয়ালি, তাহলে কি করতে হবে, লিভ টু আপিলের জন্য হাইকোর্ট বলল লিভ টু আপিলে আসেন। লিভ টু আপিল হলো কি, আমি আপিলের অনুমতি প্রার্থনা করছি, আগে অনুমতি গ্র্যান্ট হতে হবে, তারপরে আপনি আপিল করতে পারবেন। আপিল করতে হলে আপনাকে জাস্ট মিনিট, আপিল করতে হলে আপনাকে ওই সইবরি নকলটা লাগবে। সইবরি নকলটা হাইকোর্টের জাজমেন্টে আসেনি বিদায় আপিলটা করতে পারেনি। এই কারণে আরও 2টি ছাত্রকে দিয়ে মামলাটা সরকার করিয়ে, এই যে আজকে যে জাজমেন্টটা আসছে হাইকোর্টে, আমার সন্দেহ রিট হয়েছে বা একটা অবজারভেশন আছে, স্টে অর্ডার আসছে। এখানে খেয়াল রাখতে হবে, একটা স্ট্যাটাস কো আসছে, এটা কিন্তু স্টে অর্ডার না, স্ট্যাটাস কো আছে, বলতে যার যার জায়গায় থাকেন। হাইকোর্টের স্থিতাবস্থাও, হাইকোর্টের অর্ডারও বজায় রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিপত্রের প্রতিপালন। ছাত্রদের এই দাবিকে সবাই ন্যায্য দাবি বলছেন। আমরা আজকে দেখেছি ছাত্রলীগের তরফ থেকে ওই দাবিকে যথেষ্ট ন্যায্যতার সাথেই গ্রহণ করা হয়েছে, কিন্তু সংস্কারও করা যেতে পারে, সেই সুযোগটিও তো আসলে আছে। জানেন, আমি আগেই বলেছি, আমাদের পরস্পরের মধ্যে আস্থা অনাস্থার জায়গাটা এমন এক জায়গায় চলে গেছে, ফলে আমরা অনেক কিছুই করছি। ধরেন উনি কিছু কথা বলছে, সেটা আমার কাছে হয়তো গ্রহণযোগ্য না, কিন্তু মূলত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন এই কোটা পদ্ধতি প্রচলন, তখন কিন্তু একটা অবস্থান ছিল। বর্তমান সময়ে ধরেন বিপুল সংখ্যক আমাদের জনগোষ্ঠী বেড়েছে, 7.5 কোটি, আজকে 21-22 এরকম শোনা যাচ্ছে। সুতরাং সেই জায়গায়
ওই একই কোটা পদ্ধতি বহাল থাকবে এবং সেইটার বিপক্ষে ছাত্রদের আন্দোলন। আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একটি জাতীয় কমিটি করে এবং সেখানে যদি বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটা কমিটি করে ছাত্রদের আহ্বান জানায় যে আমরা কোটা যৌক্তিক সংস্কার করব। এবং আমি মনে করি সেরকম কিছু হলেই কিন্তু তারা ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করে। ছাত্রদের আন্দোলন ধরেন সবই কিন্তু একই মাত্রায় করে। আজকে হাইকোর্টে যে আদেশটা দিয়েছে তাতে কিন্তু আবার সরকার যে বাতিল করেছে সেটাই কিন্তু এছাড়া অর্থ সেটাই স্থিতি অবস্থা আছে। অর্থাৎ কিছুদিন পূর্বে হাইকোর্ট যে আদেশটা দিয়েছে যে কোটা থাকবে সেটা কিন্তু বহাল নেই। সুতরাং আজকে অ্যাপিলেট ডিভিশন আদেশ দিয়েছে। এখন ওই হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া বা না হওয়া বা অ্যাপিলেট ডিভিশনের পরবর্তী আদেশ কী হবে না হবে এটা তো আদালতের ব্যাপার। কিন্তু আমি মনে করি এর মধ্যে সরকারের এটা যেহেতু একটা সরকারি আদেশ, এটা সাংবিধানিক কোনো বিষয়, সরকারি আদেশ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তা আমি মনে করি যেহেতু এটা সময় এসেছে এবং পরস্পর মধ্যে আস্থা অনাস্থার বিষয়টা সাধারণ মানুষের ভোগান্তি হয়, ছাত্রদের কষ্ট হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে, একদিকে ওই যে উনি বললেন প্রশ্নপত্রের ফাঁসের কথাবার্তা, তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, সব মিলিয়ে কিন্তু এটা যদি কন্টিনিউ করে তাই পরস্পরের মধ্যে আস্থা দূরত্ব আরও বেড়ে যাবে। আমি মনে করি যে এই বিষয়ে আমি বিশ্বাসও করি যে অনত বিলম্বে জনতা শেখ হাসিনা এই বিষয়ে আমি বিশ্বাস এই বিষয়ে জনতা শেখ হাসিনা উনি কিন্তু এই বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ আমার বিশ্বাস। জি, আমরা আসবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জায়েদ আল মাহমুদ, যে জায়গাটিতে আমরা ছিলাম আসলে এক ধরনের আমরা দেখতে পেয়েছি এই আন্দোলনের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেই জনদুর্ভোগকে আসলে বারবার পুলিশ বা ডিএমপির পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে তারা যেন এই জনদুর্ভোগ সৃষ্টি না করে, কিন্তু এরপরে আমরা শাহবাগে কিন্তু এক ধরনের অচল অবস্থা দেখেছি। সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু জানতে চাই, আমরা সরাসরি যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা আছেন এই মুহূর্তে ছাত্রদের আন্দোলনে। তারপরেও কিন্তু ছাত্ররা বারবার জানিয়েছে যে তাদের দাবি 18 পরিপত্র ও বাতিল করা নয়, 18 পরিপত্র কোনো দাবির মধ্যে নেই। তারা জানিয়েছেন তারা চান কোটা পদ্ধতির সংস্কার এবং কোটা পদ্ধতির সংস্কারের জন্যই কিন্তু তাদের এই আন্দোলন হচ্ছে, তারা জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন সেই রকম একজন শিক্ষার্থী চাই এবং জানতে চাই যে আজকে আপনাদের আন্দোলন কর্মসূচি যেটা, তাতে কিন্তু পুলিশে বলেছেন যে অবরোধ করলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে আপনাদের আন্দোলন এই পর্যায়ে অযৌক্তিক। এ বিষয়ে আপনাদের কি বলা আছে? আমরা প্রথমে বলেছি আমাদের এক দফা দাবিতে যে আন্দোলনটি চলছে, আন্দোলন যদি অযৌক্তিক হয় 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তো সমস্যা কোটায় থাকবে না, তো তখন তিনি বলতেন যে আন্দোলন অযৌক্তিক। এই আন্দোলনের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। আমরা জানিয়েছি তাহলে তিনি কেন কোটা বৈষম্য রাখবে? আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে কোটা বৈষম্য চাই না। আমরা শিক্ষার্থীরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক, আমি চাকরি না পাই কিন্তু আমার মেধাবী ভাইটি চাকরি পাক। দেশের মানুষ আজকে কোটার একজন, কালকে আপনারা দেখেছেন একজন রিক্সা চালক বলেছে যে সে যে রিক্সা চালায় তাহলে তার যে কোটা তার কারণে কি তার ছেলে বা তার মেয়েটি চাকরি পাবে না? তাহলে একজন রিক্সা চালক যদি বুঝে তাহলে বাংলাদেশের যারা আইন প্রণয়ন করে, যারা দেশ পরিচালনা করে তারা কেন বুঝে না? দেখেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কোটার যে ব্যাপারটি, কোটা প্রথা কেন চালু হয়, যে জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়। কিন্তু দেখেন আজকে যদি মনে করেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা চালু করা হয়, আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একজন মুক্তিযোদ্ধা, সে কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? বঙ্গবন্ধু পরিবার মুক্তিযোদ্ধা রয়েছে, তাহলে তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? তাহলে কাদের জন্য কোটাটা রাখা হচ্ছে? দেখেন কোটাটা পরিকল্পিতভাবে এই দেশের জনগণকে পিছিয়ে পড়ার জন্য, মেধাবীকে পিছিয়ে পড়ার জন্য, মেধাবীদেরকে পিছনে রাখার জন্যই এই কোটা প্রথা চালু করা হয়েছে। এই মেধাবীরা চায় না কোটা প্রথা কোনোভাবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা, তরুণ শিক্ষার্থীরা আজকে দেখেন মেধার অবমূল্যায়ন দেখে হাজার হাজার শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যাচ্ছে। আপনারা শুনছেন যে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে তারা কি এক দফা দাবিতে তাদের যে আন্দোলন এবং এক দফা দাবিতে তারা যে দাঁড়িয়েছে শাহবাগ মোড়ে, তাদের যে অবরোধ, সেই অবরোধ কর্মসূচি ততদিন চলবে যতদিন পর্যন্ত না তারা সরকারের কাছ থেকে কোনো তাদের দাবি দেওয়া পূরণের কোনো আশ্বাসতা পায়। কিংবা তারা জানাচ্ছেন বারবার যে তাদের যেই আইন পাশ করার যে কোটা সংস্কারের স্থায়ী সমাধান, পরিপত্র খেলা নয়, তারা চাচ্ছে এই কোটা প্রথা নিয়ে একটি সংস্কার এবং কোটা প্রথা নিয়ে তারা চাচ্ছেন যে একটা স্থায়ী সমাধান। এবং আপনি বারবার দেখতে পাচ্ছেন যে এখানে আরো আন্দোলনকারীরা আছে, আমরা তাদের সাথেও কথা বলতে চাই, যে জানতে চাই যে আপনাদের যে আন্দোলন, এই আপনারা বলছেন যে এটার যৌক্তিকতা আছে, এটা যৌক্তিক দাবি এবং আপনারা এক দফা দাবি জানাচ্ছেন, কিন্তু 18 পরিপত্রতে কিন্তু
বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার কি বলার আছে? এবং আজকে কিন্তু হাইকোর্টের রায় হয়ে যাওয়ার পরও অনেকেই বলছেন যে আপনাদের দাবিটা বা আপনাদের আজকের অবরোধটা অযৌক্তিক। এই বিষয়ে আপনাদের কি মতামত? দেখুন, আমি খুবই সুস্পষ্টভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশ ছাত্রলীগ ওনারা মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে স্পষ্ট করে ওনারা কোটার সংস্কারের যৌক্তিক দাবির প্রতি কর্মসূচি ঘোষণা করেছেন, আহ্বান জানিয়েছেন। তাহলে ছাত্রলীগ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হয়ে ওনারা যদি কোটা সংস্কারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করতে পারেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তারা কর্মসূচি করলে সমস্যা কি? সাধারণ শিক্ষার্থীরা যে কর্মসূচি করছেন, আপনারা কি দেখেছেন সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি থেকে কেউ একটা বাসে ঢিল ছুঁড়েছে, কেউ নিচ থেকে গিয়ে কোনো পুলিশের উপরে একটি ঢিল ছুঁড়েছে, হামলা করেছে, আক্রমণ করেছে? করে নাই কিন্তু। তাহলে নিরস্ত্রভাবে শিক্ষার্থীদের যে কোনো দাবি দাওয়া জানানোর অধিকার, এটি তো আমাদের সংবিধানে দেওয়া আছে। 69-এর গণ অভ্যুত্থানের সময় যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, তখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক নেতারাই কিন্তু এইভাবে করে আন্দোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে এনেছিলেন। তখন কিন্তু মামলা চলে। তাহলে এখন যদি ছাত্ররা নিজেদের অধিকারের জন্য যদি সারা বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ব্লকেট করে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কেন সংবিধানের রাইট অনুযায়ী কারু বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের দাবি আসলে কি, কোর্ট তো তারা স্ট্যাটাস কোয়া দিয়েছে, স্থিতিক আদেশ দিয়েছে, অর্থাৎ এখন যে নিয়োগগুলো হবে সেগুলো তো আর কোটা থাকবে না। দেখুন, এই বাংলাদেশের শিক্ষার্থীরা বারবার প্রতারিত হবার কারণে তাদের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সরকারের প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা দায়ী নন। এই জন্য এই দেশ যারা চালিয়েছেন আগে, এখন যারা চালাচ্ছেন, তাদেরই কিন্তু এই দায়টি নিতে হবে যে কেন এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যারা হবে আগামী দিনের প্রধানমন্ত্রী, যারা হবেন আগামী দিনের রাষ্ট্রপতি এবং চিফ জাস্টিস, তারা কেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে পারছে না। এর দায় কিন্তু সরকারের। তারা বলছেন যে আমাদের যে দাবি সেটি হচ্ছে আমরা বারবার কোর্টের বারান্দায় যেতে চাই না, কানাকে হাইকোর্ট দেখানোর খেলায় আমরা বারবার প্রতারিত হতে চাই না। সংসদে এটি একটি আইন করে যৌক্তিক সংস্কার নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি আরেকটি কথা আমাদের মাননীয় সাংসদদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হতাশ এবং হতাশ। এত বড় আন্দোলন চলছে, রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটি ইস্যু কোটা সংস্কার, সেটি নিয়ে সংসদে কোনো ধরনের আলোচনা হয় না কেন? না সংসদে যারা রয়েছেন আমাদের মাননীয় সাংসদরা, তাদের কি জ্ঞানের শূন্যতা নাকি তাদের আন্তরিকতার অভাব? কেন সংসদে এটি নিয়ে আলোচনা হচ্ছে না? আমরা মনে করি পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস এই বিষয়গুলো আলোচনা হওয়ার জন্য, এবং সেখান থেকে একটি যৌক্তিক সংস্কার। শিক্ষার্থীরা বলছে 5%, আমরা 2018 সালে যখন আন্দোলন করেছিলাম আমরা বলেছি 10%। সেই ক্ষেত্রে একটি কমিশন গঠিত হতে পারে, যেটি 18 সালে করা হয়েছিল। অনুরূপ একটি কমিশন গঠনের ঘোষণা যদি দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে রাখা হয়, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে পার্সেন্টেজটি কম বেশি হতে পারে। শিক্ষার্থীরা কিন্তু এক্ষেত্রে অবুঝ নাই। তবে একটি কথা বলতে চাই, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কুমিল্লা, জাহাঙ্গীরনগর, বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এখন আস্তে আস্তে আরো ক্ষুব্ধ হবে। শিক্ষার্থীদের উপর হামলা করে বাধা দিয়ে কিন্তু এই ধরনের আন্দোলন কখনোই দমন করা যায় নাই, কখনোই দমন করা যাবে না। পুলিশ আপনারা শুনছিলেন না সাধারণ শিক্ষার্থীরা কি জানাচ্ছেন, তাদের হাইকোর্টের রায় হওয়ার পরও কেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই কারণটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। এমনভাবে কিন্তু যারা সমন্বয়কারী আছেন তারাও আমাদেরকে বারবার জানিয়েছেন তাদের যে এক দফা দাবি, সে এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন বন্ধ হবে না। তাদের সাথে হাইকোর্টের কোনো সম্বন্ধ নেই এবং হাইকোর্টের প্রতি তাদের কোনো দাবি দেওয়া নেই। তাদের দাবি দেওয়া কেবলই মাত্র মন্ত্রী পরিষদের কাছে, তাদের দাবি দেওয়া নির্বাহী বিভাগের কাছে, এবং এই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই আজকের আন্দোলনে জড়ো হয়েছেন। এবং দুপুর থেকে তারা, আমরা দেখতে পেয়েছি শাহবাগে যে পুলিশি ব্যারিকেড ছিল, সেই পুলিশি ব্যারিকেড ভেঙে পরিবাগ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বারবার পুলিশি যারা কর্মকর্তারা আছে তাদের সাথে বারবার বোঝাপড়ায় যায় এবং তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যেন তারা শাহবাগে অবস্থান করে, জনদুর্ভোগ সৃষ্টি না করে। কেননা আপনি জানেন ইতিমধ্যে এই যে আন্দোলন শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদের আপ্লুত এবং বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচির কারণে বিগত 3-4 দিনে কিন্তু ঢাকা শহর সহ সারা দেশের প্রায় এক অচল অবস্থা তৈরি হয়েছিল। বিশেষ করে রাজধানী ঢাকা প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। ধন্যবাদ মোহনা আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা ছিলেন। জায়েদ আল মাহমুদ, আপনার কাছে আসতে চাই, যেটি দেখছিলাম আসলে শাহবাগে এখনও শিক্ষার্থীরা আন্দোলন করছেন, স্থায়ী সমস্যার সমাধান চান এক ধরনের তারা, সেটি আসলে এই মুহূর্তে এই সমাধানের জন্য খানিকটা সময়ও তো প্রয়োজন, সেই সময় কি দিচ্ছেন আমাদের শিক্ষার্থীরা? অ্যাকচুয়ালি এখানে ধন্যবাদ আপনাকে। একটা
বড় মাপের অবিশ্বাসের একটা স্থান তৈরি হয়েছে, যেটা ভাইও কথায় বলতেছিলেন, আমিও আকার ইঙ্গিতে দু একবার বলেছি। ছাত্রদের কথাও কিন্তু কথাটা উঠে আসছে, তারা বিশ্বাস করতে চায় না। হাইকোর্টে যে মামলার প্রক্রিয়া আছে, হাইকোর্ট একটা মামলা প্রসেস হয়ে বিভিন্ন প্রক্রিয়া করে মামলা শেষ হতে অনেক সময় লাগে, লম্বা সময়ের ব্যাপার। একটা অর্ডারই এতদিনে 2 মাস আগে জাজমেন্ট হয়েছে, এখন পর্যন্ত নকল সই হয়নি, যে কারণে সরকার আপিল করতে পারতেছে না। সরকার যদি একটা অর্ডার 2 মাসের না পায়, আপিল না করতে পারে নকলের জন্য, তাহলে বুঝবেন সাধারণ মানুষের কি অবস্থা, ছাত্ররাই বা কোর্টে গেলে কি হবে। আরেকটা বিষয়, ছাত্রদের 2জন প্রতিনিধি, নৃবিজ্ঞান বিভাগের আলসাদি ভুইয়া এবং উর্দু বিভাগের আহনাফ সাইদ খান নামে 2জন ছাত্র মামলা নতুন করে রিট করেছে ছাত্রদের পক্ষ নিয়ে। আসলে এরা ছাত্ররা বলছে এরা আমাদের প্রতিনিধি না, তাহলে এখানে একটা সরকারকে অবিশ্বাস করার মতো ফাঁক তৈরি হয়ে গিয়েছে। এই রিটের উপর ভিত্তি করে, আমি সেটাই বলছিলাম, এই রিটের উপর ভিত্তি করেই কিন্তু সর্বশেষ যে ইয়েটা আসছে, স্ট্যাটাস কোটা আসছে, এই রিটের উপর ভিত্তি, কারণ সরকারের আপিল কিন্তু অ্যাকসেপ্ট হয়নি, সরকার তো আপিল করতেই পারেনি। এই নতুন যে মামলাটা ক্রিয়েট করা হয়েছে, তারপরে সরকার কোনোভাবে মামলাটা দাঁড় করিয়েছে। এই যে আসলে এক ধরনের রাজনীতিকরণ আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে, সেখানে ছাত্রদেরকে কেউ উস্কানি দিচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে জাজমেন্ট, স্থিতি অবস্থা আছে, এখন ধরেন এইটার আইনগত সমাধানটা একরকম বিষয়, এবং সাধারণ ছাত্রদের আন্দোলন সংগ্রাম, এরকম বহু আন্দোলন সংগ্রাম মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হয়, এই বাস্তবতা আছে, এটা নিয়ে আমি এটার বিপক্ষে বলতে চাই না। কিন্তু এই বিষয়টা নিয়ে যেহেতু হাইকোর্টের একটা বিষয় জাজমেন্ট, এবং এখন কিন্তু মূলত আগের যে সরকারি আদেশ যে সেটাই বহাল আছে, কিন্তু তারা এইটাকে নিয়ে কতদিন পর্যন্ত থাকতে হবে, কিভাবে হবে, তারা একটা সমাধানের জন্য আজকে অর্থাৎ তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বা এইরকম তারা বলতে চান, তাদের বক্তব্য থেকে যারা বুঝলাম যে তারাও চাচ্ছে এটা সমাধান। তা আমি সেই জন্যই বলছিলাম যে যেহেতু হাইকোর্টের আদেশ বা পূর্ণাঙ্গ আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানি বা সরকার আপিল করবে, ওইসব বিষয় তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস, বা এখানে সময় দিতেই হবে। কিন্তু তার মধ্যে যে আন্দোলনটা তারা চালাচ্ছে, এটা তাদের বক্তব্যতে আমরা একটা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা চাই, এবং যে কথা আমি একটু আগেই বলছিলাম সেটাও এখানে বক্তব্য থেকে দেখা গেলো যে এই বিষয়ে জাতীয় একটা কমিশন গঠন করে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে, যে কতটুকু যুক্তিযুক্ত এই কোটা, মুক্তিযোদ্ধা কোটা বাতিল, আমি বাতিল শব্দটা বলি না, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা বা উপজাতি কোটা বা অন্য যারা একটু গোষ্ঠী মানে বা প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া গোষ্ঠী, এই সব বিষয় নিয়ে নতুন সিদ্ধান্তের অপেক্ষায় তারা, এবং সেই জন্যই তারা আন্দোলনটা করছে। আমি মনে করি এই ব্যাপারে, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ধরনের চিন্তা এবং তার চিন্তা এবং ঘোষণা দেয়, এবং এই আন্দোলন তারা এই আস্থার উপর বিশ্বাস করে তারা আন্দোলন। এই পুরো বিষয় নিয়ে সংসদে আলোচনার কথা বলেছেন, কিংবা সরকারের বা রাষ্ট্রীয় আসলে গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোনো ধরনের আলোচনার সুযোগ এই মুহূর্তে আছে কিনা, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আরও একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। অ্যাডভোকেট শামসুল হক রেজা, সংসদে আলোচনা হবার কথা দাবি জানাচ্ছিলেন আসলে শিক্ষার্থীরা, আমরা দেখছিলাম সরাসরি যখন আমরা যুক্ত হয়েছিলাম। সংসদে আলোচনা হতে তো আসলে বাধা নেই, আপনি নিজেও বলছিলেন সরকারি আসলে যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন তারা আসলে ছাত্রদের সাথে কোনো ধরনের আলোচনায় বসবেন কিনা, সেরকম কোনো সুযোগ কি আসলে ক্ষেত্রে আছে কিনা? না, আসলে ধরেন এটা ওনাদের ছাত্রদের ভাষায় কথা বলেছে, যেহেতু এটা জাতীয় ইস্যু, অতএব কোন এমপি কি বললো বা না বললো, এতে আমি মনে করি যে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু জনবিরোধী, ছাত্রবিরোধী বা কোনো বিরোধী কোনো অবস্থানে হোক, আমি তার সাথে অনেকদিন যেহেতু কৃষকদের সেক্রেটারি ছিলাম, আমি মনে করি যে কোন এমপি কী বললো বা মন্ত্রী কী বললো এটাই বড় কথা। যেহেতু এটা জাতীয় ইস্যু, হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে, কী করবে এটা আমার ব্যক্তিগত কথা। আমি মনে করি যে ওই বিষয়ে উনি পদক্ষেপ গ্রহণ করবে, এবং ছাত্রদের যে দাবি এইসব বিষয় সমস্ত বিবেচনায় নিয়ে কিন্তু এটা কমিশন গঠন, এটা আমার পার্সোনাল কথা। এবং সেখানে কোন এমপি বা কোন মন্ত্রী বা কী বললো, আমি যেটা কথা বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যে অর্ডারটা দিয়েছে, তারা হয়তো মনে করছে যে এটা লিঙ্গারিং হইতে পারে বা আবার কোনো পিছিয়ে হইতে পারে, সেই কারণে তাদের আন্দোলনটা কন্টিনিউ করছে, এটা আমার ধারণা। কিন্তু আমি মনে করি যে এই বিষয়ে যদি কোনো ধরনের কোনো কমিশন গঠন করে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে, বা এই সমস্ত যারা কমিশন গঠনে যারা এই বিষয়টা জড়িত থাকতে পারে, কোটা কত পার্সেন্ট, কোটা একেবারে বাতিল, কিন্তু তারাও তো তিনিও বলেছেন যে এখন আসলে আন্দোলন করা খুব একটা যৌক্তিক নয়। না, ধরেন মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট অ্যাপিলেট বিভাগ যে করেছে, আমি তো সেই নিয়ে কথা বলছি। ছাত্ররা যে আন্দোলন, এই অতীতে এরকম হয়েছে, আন্দোলন করলে মানুষের সমস্যা হয়, এটা বাংলাদেশে দীর্ঘদিনের এটা, কিন্তু এই বিষয় নিয়ে যে একটা সরকার কর্তৃক জাতীয় কমিশন গঠন করে, এই বিষয়ে
কোটার কতদূর পর্যন্ত রাখা যুক্তি সেটা কিন্তু করা যায়, এবং এ ব্যাপারে এখনো সময় শেষ হয়ে যায় না। আমি মনে করি যে এরকম কিছু হয় সুযোগ এবং আছে। তখন ছাত্ররা আন্দোলন করবে। আপনি যে কথা বলছিলেন সেই কথাটি আসলে শিক্ষার্থীরা যেটি বলার চেষ্টা করছেন, জায়েদ আল মাহমুদ সরকারের প্রতি আসলে তাদের একরকমের অবিশ্বাস তৈরি হয়েছে, বিশ্বাসের এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে, সে কারণেই আসলে তারা এখনো রাজপথে আছেন। সেই ঘাটতি আসলে আমরা কিভাবে পূরণ করব? এই জায়গাতেই সরকারকে কিছু কাজ করার আছে, যেহেতু সরকারের বিভিন্ন আচরণ এবং পদক্ষেপ ছাত্ররা ভালো চোখে দেখছে না, সন্দেহের চোখে দেখছে, এবং অতীতে আমরা এর প্রমাণ বিভিন্ন সময় পেয়েছি। তো যে আর ছাত্র সমাজ এটা একটা আগুন বলা চলে। বাংলাদেশের সমস্ত আন্দোলনের পুরোধা ছিল ছাত্ররা। বাংলাদেশ সৃষ্টিটাই ছাত্রদের হাত দিয়ে হয়েছে, ভাষা আন্দোলন থেকে শুরু, তারপরে স্বাধীনতা। এর পরবর্তীতে যত বিভিন্ন মুভমেন্ট হয়েছে বিভিন্ন সরকারগুলোর বিরুদ্ধে, এই ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং রিসেন্ট আমরা কোটা নিয়ে আরেকবার দেখছি আন্দোলন হয়েছে, তারপর ড্রাইভিং লাইসেন্স নিয়ে ছাত্ররা রাস্তাঘাটে, ছাত্ররা বুঝেও না লাইসেন্স কী জিনিস, এমন ছাত্ররাও ছোট ছোট ছাত্ররাও লাইসেন্স পরীক্ষা করেছে। তার মানে তারা একটা দায়িত্ব নিয়েছিল যে এটা বড় ধরনের সমস্যা। ছাত্ররা কিন্তু যে কোনো বড় রকমের সমস্যায় আমাদের স্বাধীনতার আগে পরে এখন পর্যন্ত তারা দায়িত্বটা নেয়। সুতরাং এই শ্রেণীকে যতটুকু সম্ভব আপনি সমীহের চোখে দেখে, তারা আমাদের সম্পদ, তাদেরকে লালন করতে হবে। তাদের জন্য কিন্তু যথেষ্ট তাদেরকে হামলা সহমর্মিতাও মামলা দেখানো করা হচ্ছে। যাবে না, তাদেরকে উস্কানি দেওয়া যাবে না, খেপানো যাবে না, হামলা মামলা করা যাবে না। এটা তারা তো আরো দীর্ঘদিন হিতে ধরে বিপরীত আন্দোলন হবে, করছেন। ক্ষতি জায়েদ হবে। আল মাহমুদ তাদেরকে কিন্তু আসলে যথেষ্ট সহনশীলভাবেই তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে তাদের আন্দোলনকে অনেকেই বলবার চেষ্টা করছেন যথেষ্ট অযৌক্তিক, যেহেতু হয়তো তাদের পক্ষেই অনেকটা রায় আছে। এই বিষয়টা যে কালকের যে জাজমেন্টটা, এই জাজমেন্টটা একটা স্ট্যাটাস কো। সরকারের জায়গায় সরকারকে বলছে স্থির, তোমাদেরটাও ঠিক আছে, তোমরা স্থির অবস্থায় থাকো। আবার হাইকোর্ট যে করছে, হাইকোর্টেরটাও কিন্তু বহাল রয়ে গেছে, কারণ সরকার কিন্তু হাইকোর্টেরটা আর সুপ্রিম কোর্ট কিন্তু আপিলের ডিভিশন কিন্তু হাইকোর্টের আদেশটাকে বাতিল করেনি। একটা মামলার 3টা পর্ব থাকে, একটা স্ট্যাটাস কো দেয়, স্থগিত আদেশ দেয়, যার যার মধ্যে থাকো, তারপরে একটা কর্তৃপক্ষকে শোকজ করে বা কারণ দর্শায়, আর না হয় স্টে করে দেয় যে এই মামলাটা এই কারণে স্থগিত হয়ে গেল, এটা স্টে হয়ে গেল, অথবা মামলাটা ডিসমিসড, একদম ডিসমিস। 3টা লেভেলে মামলার নিষ্পত্তিগুলো আসে, আমরা সাধারণত দেখি। তো তার বাইরে সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু সরকারকে বিভিন্ন পথ দেখিয়ে দিয়েছে। সরকার চাইলে, আপনি শুরুর আগে বলতেছিলেন যে সরকার চাইলে জেনারেল কোটা থেকেও মুক্তিযোদ্ধা কোটা পূরণ করে দিতে পারবে। এগুলো কিছু কিছু জায়গায় সরকারকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এবং সরকার সেটা কাজে লাগানো উচিত। আমি যেটা বুঝি যে কোনোভাবেই ছাত্রদেরকে উস্কানি দেওয়া যাবে না, বরঞ্চ ছাত্রদেরকে কীভাবে ম্যানেজ করা যায় সেটা করতে হবে। করতে হলে কী হবে, ছাত্ররা বিশ্বাস করবে, আস্থায় নিবে, এমন একটা নেগোসিয়েশন পর্ব তৈরি করতে হবে। এটা কে করবে? একটা দৃশ্যমান একটা কোটা কমিশন করা উচিত। এই কোটা কমিশনে দেশের বড় বড় বরেণ্য প্রফেসররা থাকতে পারে, শিক্ষকরা থাকবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিরা থাকবে। তাদেরকে একটা গণশুনানি করা যায় কিনা, তাদেরকে রাস্তা থেকে আলোচনার টেবিলে নেওয়া যায় কিনা, তারপরে আইন কানুনের বিষয়গুলো সরকার ওই কমিশন মিলে একটা সিদ্ধান্ত নেবে। একটা পথ তৈরি হয়ে যেতে পারে। তাদেরকে ক্যাম্পাসে নিতে হবে, রাস্তা থেকে জনদুর্ভোগ যেহেতু হয় রাস্তায়, মানুষের কাজও করতে হবে। সুতরাং এখনকার দিনে একটা শ্রমিকের আয় 1,000 টাকা না হলে বাঁচতে পারে না একটা শ্রমিক, একটা মানুষ, যে কোনো মানুষ, ন্যূনতম 1,000 টাকা। নানা ধরনের ভোগান্তি আসলে মানুষের কাজকর্মের ক্ষতি হচ্ছে। কিন্তু আসলে এই যে আসলে যারা আসলে আন্দোলন করছেন তারা বলছেন তারা তাদের এই এক দফা দাবিতেই আসলে অনড় অবস্থানে আছেন। সেক্ষেত্রে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সব শেষ পরিস্থিতি কি হতে পারে? আমি মনে করি যে উনি যেটা সে আমি মনে করি যেহেতু এই আন্দোলনটা তো বেশ কিছুদিন ধরে চলেছে এবং মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে আদেশটা দিয়েছেন সেটা মূলত সরকার যে আদেশ দিয়েছে কোটা পদ্ধতি বাতিল, কিন্তু এটা তো এটা তো সাময়িক বিষয়। অতএব এই সাময়িক বিষয়টা যাতে লিঙ্গারিং না হয়, দেরি না হয়, আমার মনে হয় সেজন্যই তারা আন্দোলনটা করেছে। এখন এই ব্যাপারে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে বা একটা বড় ধরনের কমিশন গঠন করে, এখানে স্টেক হোল্ডার বলতে যে বিভিন্ন অধ্যাপক, মনে করেন ডাক্তার, এটা রিলেটেড যারা আছে সবাইকে নিজের কমিশন গঠন করে গভর্নমেন্ট ঘোষণা দেয় যে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সঠিক পদ্ধতিতে একটি কোটা সংস্কার করব, তখন কিন্তু আমার বিশ্বাস আপনার কথা সূত্র ধরে একটু বলতে চাই, যেহেতু আসলে আদালতের রায় এসছে এবং 4 সপ্তাহ স্থিতাবস্থার আদেশ আছে, সেই 4 সপ্তাহ কি আসলে ছাত্রদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করার দরকার ছিল কি না? না, আন্দোলন সংগ্রামের তো আমার কথা মতো হবে না। এখন যেহেতু তারা আন্দোলন করে, তাদের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে। আমি আমার
অবস্থান থেকে বলছি। আমি মনে করি যেহেতু ওনাদের আন্দোলন সঠিক বা ওনাদের অবৈধ এই সমস্ত বিষয় নিয়ে পরস্পর বক্তব্য দিলে ওদের মধ্যে আরও ভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হবে। আমি মনে করি এই সময় পক্ষে বিপক্ষে এই ধরনের কথা না বলে মানে কোন সরকার দল সমঝোতার পক্ষে যাওয়া উচিত, কারণ অবশ্যই সবাই আসলে সমঝোতা চান, কিন্তু এই আন্দোলন যদি আসলে চলতে থাকে তাহলে শেষ কোথায় কিংবা সামনে আসলে আরো কঠিন সময় আসছে কিনা? এই আন্দোলন নিয়ে যে ব্লেম আছে, একটা অদৃশ্যমান একটা ব্লেম আছে, অন্যান্য দলগুলোকেও সন্দেহ করার চোখে সরকার আছে। সরকার হয়তো একটা ফাঁদ পেতে বসে আছে যে কোনোভাবে অন্যদেরকে ঘোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা। হ্যাঁ, ঘোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা। আসলে সরকার কিন্তু ইচ্ছে করে অনেক জিনিস দেরি করে ফেলতেছে, নষ্ট করে দেবে, এটা খারাপ দিকে চলে যাবে, মামলা সৃষ্টি হবে, মামলা হবে, ছেলেরা কোনো মতেই থামবে না। তাদেরকে থামাইতে হলে ওইরকম দৃশ্যমান একটা কমিশন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, ইভেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজদেরকেও ইনভলভ করা যেতে পারে, বরেণ্য লয়ারদেরকে ইনভলভ করে আইনি পয়েন্টগুলোকে কভার করার জন্য করে তাদেরকে ওই শুনানি পর্যন্ত ছেলেরা বসে থাকবে 1 মাস, তারপরে শেষ হবে না, আরও 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে। এই মামলা হাইকোর্টে একটা মামলা সহজেই শেষ হবে না তো, অন্তত 10-15টা শুনানি ডেট পড়বে, একটা ডেট 1 মাস 2 মাস 3 মাস পরে ডেট পড়বে। ছাত্ররা এতদিন আন্দোলন করবে? ছাত্রদের লেখাপড়া আছে না? তারা রাস্তায় বসে থাকবে? সরকারকে আগায় আসতে হবে, এসে দৃশ্যমান একটা কিছু সৃষ্টি করে বুঝাইতে হবে যে আমরা সমাধান চাই, তোমরা ক্যাম্পাসে যাও, অন্তত রাস্তাতে ছেড়ে দাও, ক্যাম্পাসে গিয়ে তারপর তারা প্রতীকী আন্দোলন করতে দেখি। সেই আন্দোলন, ছাত্রদের আন্দোলনকেও আসলে আমরা দেখলাম, যেটি বলছিলেন জায়েদ আল মাহমুদ, যে এক ধরনের রাজনীতিকরণ করার এক ধরনের সমীকরণ চলছে, সরকার বেনিফিট দিতে চাচ্ছে, গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে আসলে অন্যান্য দলগুলোকে ঘায়েল করার জন্য। আমি আমার মতো পছন্দ এই সমস্ত প্রোগ্রামে ব্যক্তিগত অবস্থান থেকে, আমি দলীয় অবস্থান, আমি যেহেতু আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের কর্মী, ব্যক্তিগত অবস্থান থেকে অনেকে বা আমাদের তারা এক এক সময় এক এক ধরনের কথা বলে, সেগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়। আমি মনে করি যে এই বিষয়ে জাতীয় কমিশন গঠন বা যেভাবেই হোক, অর্থাৎ ছাত্ররা যে আশ্বস্ত হয় যে কমিশন গঠন করে বা একটা কিছু করে সংস্কার হবে, এ ধরনের চিন্তা চেতনা যদি তারা মাথার মধ্যে ঢোকানো যায় তাহলেই কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করবে। কিন্তু এই পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে সে সরকার প্রতি, সে আইন বিচারপতির বিরুদ্ধে বা এখন কোনো সময় এরকম এক একজন এক এক ধরনের কথা বলছে। আমাকে তারা যদি আশ্বস্ত হয় যে হাইকোর্টের প্রক্রিয়াটা ভিন্ন, এটা সরকারকেই করতে হবে, সুতরাং সেই জাজমেন্টও সেই ধরনের কথাই আছে। আমি মনে করি সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে সচেতন। আমি মনে করি এই ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত হয় যে তারা সঠিক, তারা তো এখনই বলে না এখনই এটা বাতিল করতে হবে, তারা সংস্কার চায়। কিন্তু সুতরাং সেই বিষয়ে কমিশন, ওই যে উনি বলছেন সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, ডাক্তার, সব শ্রেণী পেশার মানুষ যারা এই এর সাথে রিলেটেড সকলকে নিয়ে এটা কমিশন গঠন করে, তারা আশ্বস্ত হয় তখন ছাত্ররা কিন্তু আন্দোলন প্রত্যাহার করবে। আসলে এখনো আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি সুযোগ আছে, আলোচনা করে এটা সমাধান করতে হবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই, আলোচনা করে এটা শেষ করতে হবে এবং সংসদে আলোচনা করলে একটা দৃশ্যমান সান্ত্বনা ছেলেরা পাবে যে হ্যাঁ আমাদের নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই রকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। এর মধ্যে সর্বশেষ বলতে চাই, এই জেলা কোটার মধ্যে আমার কুমিল্লা জেলা একটা বিশেষ কোটা আছে, আমাদের ছেলেমেয়েরা 9ম থেকে 13 গ্রেডে কোনো চাকরিই পায় না। আমার জেলার লোকেরা একটি চাকরিও পায় না এই 9ম থেকে 13 গ্রেডে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।